নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমাদের আলোচনা হবে ভারতীয় শেয়ার বাজারে সেন্সেক্সের সর্বকালীন উচ্চতায় পৌঁছে যাওয়াকে নিয়ে। আজকের আরেকটা অভূতপূর্ব দিন, একটা অভাবনীয় র্যালি হয়েছে 4 তারিখে, 4ঠা জুন লোকসভা ইলেকশনের রেজাল্ট বেরোবার পরপরই নিফটি এবং সেন্সেক্স দুটোতেই প্রায় 6% কাছাকাছি কারেকশন এসছিল এবং বিভিন্ন স্টকসে প্রায় 5 থেকে 25% মধ্যে কারেকশন হয়েছিল। সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছিল পিএসইউ স্টকসগুলো এবং আদানি গ্রুপ। তারপর সেই যে মঙ্গলবার সেই যে স্টকসগুলো ধরাশায়ী হয়েছিল, সেখান থেকে পরপর 3 দিন অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার লাগাতার র্যালি করেছে নিফটি এবং সেন্সেক্স। যে স্টকসগুলো পিছিয়ে পড়েছিল, যে স্টকসগুলোতে দারুণ পতন বা সংশোধন এসেছিল, সেই স্টকসগুলো আবার কামব্যাক করেছে। এছাড়া আরেকটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট যেটা অবশ্যই মাথায় রাখতে হবে, যে নতুন কিছু সেক্টরস উঠে এসেছে যেটা হঠাৎ করে বিনিয়োগকারীদের নয়নের মণি হয়ে উঠেছে। সেই সেক্টরগুলোকে নিয়েও আমরা ডেফিনেটলি আলোচনা করব। এবার জেনে নেওয়া যাক যে ঠিক কি কারণে এই র্যালিটা এলো। প্রথম কথা, মার্কেট বুঝতে এতদিন শুক্রবার মার্কেট বন্ধ হওয়া অবধি মার্কেট বুঝতে পেরে গেছে যে একটা স্টেবল গভর্নমেন্ট আসতে চলেছে। রবিবার শ্রী নরেন্দ্র মোদী এনডিএর প্রধানমন্ত্রী হিসাবে বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন সন্ধ্যা 6টার সময়। অর্থাৎ একটি স্টেবল গভর্নমেন্ট ফর্মেশন হয়েছে। এইটা যে মুহূর্তে শেয়ার বাজার বুঝতে পেরেছে, সেখান থেকে কিন্তু লাগাতার র্যালি হয়েছে এবং মাত্র 3 দিনের মধ্যে, যেখানে মঙ্গলবারে শেয়ার বাজার পতন হওয়ার পর থেকে এই কথাটা উঠছিল যে হয়তো বা আমরা বিয়ার মার্কেটে ঢুকে গেছি, হয়তো এবার লাগাতার পতন হতে থাকবে, সেটা মোটেই বাস্তবায়িত হয়নি। এবং ঠিক এই জায়গাটায় কিন্তু শেয়ার বাজার বারবার বিভিন্ন মানুষকে অবাক করেন। বিভিন্ন বিশেষজ্ঞ তারা আশঙ্কা প্রকাশ করছিলেন যে হয়তো শেয়ার বাজার আরো নামতে পারে যদি হাং পার্লামেন্ট হয়। সেই সমস্ত আশঙ্কাকে নস্যাৎ করে উড়িয়ে দিয়েছে ভারতীয় শেয়ার বাজার। এবং এই লাগাতার র্যালি এত কম সময়ের মধ্যে শেয়ার বাজার কেবলমাত্র যে নিজের জায়গায় চলে আসবে তা নয়, সেখান থেকে সর্বকালীন উচ্চতাও ছুঁয়ে ফেলবে, এটাও কিন্তু মানুষের কল্পনার মধ্যে ছিল না। যাই হোক, আপনারা যদি মঙ্গলবার থেকে আমার বিভিন্ন এপিসোডসগুলো দেখেন, লাইভ প্রোগ্রামসগুলো দেখেন, তাহলে সেখানে আমি বারবার বলেছি যে শেয়ার বাজারকে নিয়ে চিন্তার কিছু নেই। যে গভর্নমেন্টই ফর্মেশন হোক না কেন, সেটা হয়ে যাওয়ার পর বাজারে কিন্তু স্টেবিলিটি আসবে, বাজারে ভলিটিলিটি কমতে থাকবে, কমার সম্ভাবনা রয়েছে। এবং এত চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এর আগেও হাং পার্লামেন্ট হয়েছে, এর আগেও ছোট ছোট রিজনাল পার্টিসগুলো মিলে তারা গভর্নমেন্ট চালিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে মার্কেট প্রাথমিকভাবে কিছু কারেকশন এলেও সেই ইলেকশন যে ইয়ার, সেই ইলেকশন ইয়ারের শেষে কিন্তু কি নিফটি বলুন কি সেন্সেক্স বলুন, সেটা কিন্তু সবসময় পজিটিভ টেরিটরিতেই কিন্তু বন্ধ হয়েছে। অর্থাৎ আশঙ্কার কোনো চিন্তা নেই, আশঙ্কার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, এটা আমি বারবার বলেছি। 2 নম্বর হচ্ছে আরেকটা কথা, যেটা হচ্ছে যে এরকম পতনের ফলে কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের বিনিয়োগ করার কিন্তু সুযোগ তৈরি হয় এবং সেটাই কিন্তু বাস্তবে হয়েছে। যে বিভিন্ন সেক্টরসগুলোতে ভালো ভালো কোম্পানিজের স্টক অনেক নেমে গিয়েছিল, সেখানে কিন্তু অপরচুনিটিস সৃষ্টি হয়েছিল। তার মানে এখানে নয় অপরচুনিটিস আর পাওয়া যাবে না, এরকম কারেকশনস ভবিষ্যতে আরও আসবে, এরকম বুল মার্কেটও ভবিষ্যতে আরও আসবে। কেবলমাত্র দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের এটাই সুবিধা যে তারা দীর্ঘমেয়াদের কথা যেহেতু চিন্তা করে যেহেতু পরিকল্পনা করেন, ফলে কি মার্কেট উঠলো কি মার্কেট নামলো সেটার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ আঁচ লাগে না। যারা সাফার করেন তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হয় ট্রেডার্স অথবা কিন্তু শর্ট টার্ম বিনিয়োগকারীরাই মেজরিটি কিন্তু সাফার করেন এই ধরনের মার্কেটের মধ্যে। যাই হোক, আজকের মার্কেট সম্বন্ধে একটু কথা বলে নিই। যে দেখুন, মার্কেটে
আমি 4 তারিখের কথায় আগে আসি, যে 4 তারিখে সেন্সেক্সে 4,389.73 পয়েন্টে পতন ঘটেছিল, অর্থাৎ 5.74% পতন ঘটেছিল। এবং তারপর হচ্ছে নিফটি মোটামুটি দাঁড়িয়েছিল হচ্ছে, মানে তার কারেকশন হয়েছিল 5.93%, এবং সেখানে নিফটি সে প্রায় লুজ করেছিল 1,379.4 পয়েন্ট। এখানে একটা কথা বলে রাখি, এখানে আমি একটা ছোট্ট ভুল করেছি, সেটা হচ্ছে যে আমি আজকের সেন্সেক্স যেখানে দাঁড়িয়েছে সেটা লিখেছি, তার সঙ্গে কারেকশনটা দিয়েছি, আবার নিফটি যে আজকে যেখানে বন্ধ হয়েছে সেটা দিয়েছি, কিন্তু পাশে প্রায় 5.93% কারেকশন লিখে দিয়েছি। এটা আমার তরফে ভুল, আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, তারপর থেকে আজকে সেন্সেক্স র্যালি করে তার সর্বকালীন উচ্চতায় পৌঁছে গেছে এবং 76,795.31 পয়েন্টে। নিফটি মাত্র 18.5 পয়েন্ট দূরে রয়েছে অল টাইম হাই থেকে বা এক্সিস্টিং লাইফ হাই থেকে। এবার দেখুন 7ই জুন অর্থাৎ আজ শুক্রবার কিরকম পারফরমেন্স করেছে বিভিন্ন ইন্ডাইসেস। নিফটি আজকের বন্ধ হয়েছে 23,290.15 পয়েন্ট এবং সেন্সেক্স বন্ধ হয়েছে 76,693.36 পয়েন্ট। নিফটি ব্যাংক 1.04% আপ হয়েছে এবং বন্ধ হয়েছে 49,803.2 পয়েন্টে। নিফটি ইনফরমেশন টেকনোলজি সেটা আজকে দারুণ র্যালি করেছে 3.37% এবং বন্ধ হয়েছে 35,169.9-তে। বিএসসি স্মল ক্যাপ 2.18% উঠেছে, বন্ধ হয়েছে 48,731.55, এবং S&P বিএসসি মিড ক্যাপ সেটা 1.28% র্যালি হয়েছে, বন্ধ হয়েছে 44,111.44। এবার আসা যাক সেই সব কোম্পানিজ যেটা আজকের সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ শুক্রবার 7ই জুন কোন কোন কোম্পানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, খুব ছোট ছোট কোম্পানিজগুলোও কিন্তু র্যালি করেছে, সেটা আমি তবু যা র্যালি করেছে সেটা আমাকে বলতে হবে। শিবাম অটো 20%, জেনিথ এক্সপো 19.98%, HOAC ফুড 19.97%, পেনার ইন্ডাস্ট্রিজ 17.77%, আদিত্য বিড়লা মানি 16.68%, সুপ্রিম পাওয়ার 15.83%, অ্যাসোসিয়েটেড অ্যালকোহল 14.68%, IIFL ফিন্যান্স 13.59%, প্রিমিয়াম এক্সপ্লোসিভস 12.06%, LT ফুডস 11.43%, তেজাস নেটওয়ার্কস 10.69%, প্রাজ ইন্ডাস্ট্রিজ 10.29%, হেরিটেজ ফুডস 10%, 197 পেটিএম যেটা নিয়ে দারুণ সমস্যার সৃষ্টি হচ্ছিল, যেখানে আরবিআই যথেষ্ট কড়া মনোভাব নিয়েছিল, 197 পেটিএম সেটাও আজকে 10% র্যালি করেছে। আমারা রাজা ব্যাটারিজ 9.68% র্যালি করেছে, অবন্তী ফিডস 8.85% র্যালি করেছে, এপেক্স ফ্রোজেন ফুডস 7.57% র্যালি করেছে। এবার চলে আসি সেই সব কোম্পানিজ যেটা আজকের দিনে 52 উইকস হাই বা কিছু কিছু ক্ষেত্রে তারা সর্বকালীন উচ্চতাও ছুঁয়ে ফেলেছে। এই কোম্পানিজগুলোর মধ্যে হচ্ছে আদিত্য বিড়লা ফ্যাশন, ট্রেন্ট, আমারা রাজা মোবিলিটি, এজিস লজিস্টিক্স, অশোকা বিল্ডকন, অ্যাসোসিয়েটেড অ্যালকোহল, ইউনাইটেড স্পিরিটস, অবন্তী ফিডস, বাজাজ অটো, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ, ডিকসন টেকনোলজিস, হেরিটেজ ফুডস, HOAC ফুডস, বিকাজি ফুডস, LT ফুডস, জে কুমার ইনফ্রা, NCC, ওবেরয় রিয়েলটি, টাটা স্টিল, ইমামি, তেজাস নেটওয়ার্কস, জেলসা টেকনোলজিস, CMS ইনফোসিস্টেম, ভাটেক, ওয়াবাগ। এইগুলো 52 উইকস আই আজকে ছুঁয়ে গেছে। এইবার আমরা আলোচনা করব সেই সব সেক্টরসগুলো যেগুলো নতুন করে বিনিয়োগকারীদের আকর্ষণ করতে সমর্থ হয়েছে। এই সেক্টরসগুলো এর আগে র্যালি করেনি বা সেই অর্থে খুব মারাত্মক কিছু র্যালি করেনি, কিন্তু যে মুহূর্তে 4 জুন এই পতনটা ঘটে সেই দিন থেকে কিন্তু এই সেক্টরসগুলোতে আমরা দারুণ র্যালি করছি। এইবার বুঝতে হবে কোন সেক্টরসগুলো র্যালি করেছে। প্রথম কথা হচ্ছে, যখনই মার্কেটে অত বেশি পতন এসছে তখনই যেটা সাধারণ সাইকোলজি, হিউম্যান সাইকোলজি বা ইনভেস্টার্স সাইকোলজি, সেই অনুযায়ী যারা বিনিয়োগকারী ছিলেন তারা সমস্ত হাই গ্রোথ সেক্টরস থেকে নিজেদের শেয়ার বিক্রি করে সমস্ত ডিফেন্সিভ সেক্টরসে ঢুকেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে
অবশ্যই ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা কনজিউমার স্টেপলস বা হোয়াইট গুডস এরকম বিভিন্ন সাবসেক্টরস, বিশেষ করে মানে এই মোটামুটি কনজিউমার যেগুলোকে কনজিউমার গুডসগুলোর মধ্যে। এর মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ফাস্ট মুভিং কনজিউমার গুডসে কি ইমামি বলুন, কি ব্রিটানিয়া বলুন, কি নেসলে বলুন, হিন্দুস্তান ইউনিলিভার বলুন, আইটিসি বলুন, এই সমস্ত স্টকে আমরা ভালো র্যালি অবশ্যই দেখতে পেয়েছি। কিন্তু এছাড়াও আরও কিছু সেক্টর রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি দারুণ গ্রোথ, হঠাৎ করে দারুণ কিন্তু বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ করতে শুরু করেছেন। সেই সেক্টরগুলোর মধ্যে রয়েছে এগ্রি প্রোডাক্টস, কৃষিজাত পণ্য, ফুড প্রোডাক্টস, তারপর প্রসেসড সি ফুড, লিকার, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, ইনফরমেশন টেকনোলজি, লজিস্টিক্স। এই যে সেক্টরসগুলো, এইগুলো কিন্তু হঠাৎ করে বিনিয়োগকারীদের কাছে দারুণ দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। কেন? এটা আমাদের অবশ্যই জানতে হবে। দেখুন, এতদিন ধরে, গত কয়েক বছর ধরে আমরা দেখছি যেগুলো সাপোর্টিভ গভর্নমেন্ট পলিসিসগুলো ছিল, সেইগুলো কিন্তু তাদের নজর ছিল প্রধানত ইনফ্রাস্ট্রাকচার, গ্রিন বা রিনিউয়েবল এনার্জি, রেলওয়েজ এবং ডিফেন্স। এই চারটেতে সবচেয়ে বেশি ফোকাস ছিল গভর্নমেন্টের, অর্থাৎ সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার লেড ইকোনমির ওপর গভর্নমেন্টের নজর ছিল। এইবার যেটা দাঁড়ালো, যেহেতু এনডিএ আসছে বটে, কিন্তু মানে দুর্দান্ত মেজরিটি নিয়ে তারা আসছে না, তার ফলে কিন্তু যে মেন দল এনডিএর যে মেন শো মানে তার সেটা হচ্ছে বিজেপি, তাদের কিন্তু সিম্পল মেজরিটি অবধি তারা পৌঁছানি, সেহেতু তাদের কিন্তু ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে টিডিপির ওপর এবং অবশ্যই হচ্ছে যে নীতিশ কুমারের পার্টির ওপর। তার ফলে যেটা দাঁড়াচ্ছে, মানুষের এখন হঠাৎ করে মনে হয়েছে যে এই দুটি আঞ্চলিক দল যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এই মুহূর্তে এনডিএর মধ্যে, তারা হয়তো এই গভর্নমেন্টকে বলবে যে আপনারা কেবলমাত্র ইনফ্রাস্ট্রাকচার লেড ইকোনমির ওপর ফোকাস না করে এখন থেকে একটু কনজিউমার লেড ইকোনমির দিকেও কথাও ভাবুন, অর্থাৎ কনজামশনের কথা বলুন, যাতে মানুষের হাতে কিছু টাকা আসে, যাতে মানুষ কনজিউম করতে পারে, খরচ করতে পারে। এই যে আশা, এটা করবেই এমন কোনো কথা নেই, এই যে আশা মানুষের মধ্যে, এই আশা জেগেছে যে এবার কনজামশন হবে, মানুষের হাতে কিছু ট্যাক্স হয়তো বা আসবে, হয়তো বা কিছু ট্যাক্স বেনিফিটস মানুষ পাবেন। তার ফলে কিন্তু বিভিন্ন কনজিউমার ফেস্ট যে কোম্পানিজগুলো রয়েছে তাতে আমরা কিন্তু র্যালি দেখতে পাচ্ছি। অর্থাৎ এখন মানুষের মনের মধ্যে একটা বিশ্বাস এসছে যে ইনফ্রাস্ট্রাকচার এবং কনজামশন এই দুটোই কিন্তু এখন গভর্নমেন্টের মূল ফোকাস হতে চলেছে। তার ফলে আপনারা যদি খেয়াল করে দেখেন, অবন্তী ফিডস গত কয়েকদিন ধরে মোটামুটি দুর্দান্ত র্যালি করছে, প্রায় 20-25% সেটা র্যালি করেছে। আমারা রাজা ব্যাটারিজের র্যালি থামছে না, লিটারালি থামছে না, গত 3 দিনে প্রায় 30% ওপর র্যালি করেছে। এবং অবশ্যই আমারা রাজা ব্যাটারিজ যেহেতু অন্ধ্রপ্রদেশ বেসড কোম্পানি, সুতরাং সেখানে আমরা র্যালি দেখছি। হেরিটেজ ফুডসের কথা আগের দিন বলেছিলাম, সেটাও অবশ্যই চন্দ্রবাবু নাইডুর, সুতরাং সেখানেও আমরা একটা এক্সটেন্ডেড র্যালি দেখেছি। এছাড়া আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যেগুলো রুরাল ফেসিং যে কোম্পানিজগুলো, অর্থাৎ কি হিরো মোটোকর্প বলুন কিংবা অন্যান্য কোম্পানিজ যারা রুরাল ইকোনমিকে কেটার করে, সেই কোম্পানিজগুলো সেই সেক্টরের মধ্যেও কিন্তু আমরা দারুণ কিন্তু মুভমেন্ট দেখতে পাচ্ছি। এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া প্রসেস সি ফুড বহু বছর ধরে সেরকম পারফরমেন্স করেনি। এমনিতেই এটা একটা নিশে সেক্টর, ভীষণ ছোট একটা সেক্টর। এখানে কেবলমাত্র একটি কোম্পানিকেই স্মল ক্যাপ কোম্পানি বলা যেতে পারে, বাকি সমস্ত কিছু মাইক্রো ক্যাপ। সেটা হচ্ছে অবন্তী ফিডস, প্রসেস সি ফুড সেক্টরের মধ্যে রয়েছে। এই কোম্পানিটা কিন্তু মজার ব্যাপার, একমাত্র কোম্পানি যেটা মাত্র সবচেয়ে কম সময়ে বিনিয়োগকারীদের জন্য কিন্তু 100 ব্যাগার্স তৈরি করে দিতে পেরেছিল। তারপর বছর 2-3 সাইড ওয়াইজ মুভমেন্ট ছিল, যেটা খুব স্বাভাবিক। আবার সেই অবন্তী ফিডস র্যালি করতে শুরু করেছে। অর্গানাইজ সেক্টরে প্রসেস সি ফুডে কিন্তু খুবই কম সংখ্যক কোম্পানি রয়েছে। অধিকাংশ ব্যবসা যেটা হয় সেটা কিন্তু আনঅর্গানাইজ সেক্টরে। ফলে যত বিভিন্ন কোম্পানিজগুলো আনঅর্গানাইজ সেক্টর থেকে অর্গানাইজ সেক্টরের প্রতি মুভমেন্ট দেখাবে, তত কিন্তু এই প্রসেস সি ফুড সেক্টরটা ইমপ্রুভ করবে। এছাড়া
গোটা বিশ্ব জুড়ে শ্রিম্প প্রোডাকশন কমে গিয়েছে, এবং শুধু তাই না, তার ডিমান্ড যথেষ্ট চাহিদা রয়েছে। তার ফলে আমাদের দেশে যে এই যে প্রসেস সি ফুড, যা বিশেষ করে যার মধ্যে প্রধান হচ্ছে শ্রিম্প, সেই শ্রিম্প প্রোডাকশনে যেহেতু অনেকটাই কমে গিয়েছে, ডিমান্ড বেড়ে গেছে, তার ফলে কিন্তু আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি প্রসেস সি ফুড সেক্টরে কিন্তু দারুণ র্যালি হচ্ছে। এছাড়া লিকার সেগমেন্টে বা লিকার সেক্টরেও আমরা দেখছি যে ভীষণ র্যালি হচ্ছে। এটা কেবলমাত্র যে সেলিব্রেটরি মানে উৎসবের সময় বিভিন্ন দিনে উৎসবের সময়ের জন্য মানুষ এই লিকার কিনছে তা নয়, এখানে গভর্নমেন্টের পলিসিও রয়েছে যেখানে তারা ইথানল ব্লেন্ডিং করছেন পেট্রোলের সঙ্গে, যাতে আমাদের বিদেশ থেকে কম পেট্রোল আমদানি করতে হয়। পেট্রোল বলতে পেট্রোল ডিজেল দুটোর কথাই বলছি, এবং তার উপর আমাদের ডিপেন্ডেন্স, আমরা যতখানি আমরা নির্ভরশীল, সেই নির্ভরতা যাতে কমে। সুতরাং সেখানে এই ইথানল যে আমরা লিকার বলছি সোজা ভাষা, লিকার ছাড়াও বিভিন্ন সুগার, যদি আপনার ইন্ডাস্ট্রিজ বলুন বা যারা ইথানল প্রডিউস করে, যেহেতু প্রধানত সুগার কোম্পানিজগুলোই ইথানল বেশি প্রোডাকশন করে, কিন্তু তার সাথে আমরা দেখতে পাচ্ছি কি অ্যাসোসিয়েটেড অ্যালকোহল বলুন, কি ইউনাইটেড স্পিরিটস বলুন, এই সমস্ত কিছুতে, কি সুলা বলুন, এই সমস্ত কিছুতে কিন্তু কয়েকদিন ধরে সাস্টেইনড র্যালি রয়েছে। এফএমসিজি সম্বন্ধে তো আমি অবশ্যই বলেছি। ইনফরমেশন টেকনোলজিটা ভীষণ ইন্টারেস্টিং সেক্টর হয়ে দাঁড়িয়েছে আজকে, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখছি যে বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজগুলোতে কিন্তু দারুণ র্যালি এসেছে, এবং তার কারণ একটা হতে পারে যে ইউরোপে অলরেডি রেট কাট শুরু হয়ে গিয়েছে। মানুষ আজকের আরবিআই মনিটারি পলিসি কমিটির মিটিং ছিল, সেখানে রেপো রেট অবশ্যই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আনচেঞ্জ রেখেছেন বটে, কিন্তু তার সঙ্গে এটাও তারা বলেছেন যে ইনফ্লেশন মোটামুটি এখন প্রায় থেমে গেছে বলা চলে, এবং তারা জিডিপি প্রজেকশন, আগে তারা রেখেছিলেন 7% প্রজেকশন, এখন সেটা বাড়িয়ে করেছেন 7.2%। অর্থাৎ তাদের মনের মধ্যে এই ভরসা তৈরি হয়েছে যে এইটা কিন্তু একটা সাস্টেন র্যালি দিতে, মানে একটা জিডিপিতে কিন্তু একটা গ্রোথ আসতে পারে। এবং জিডিপিতে কিভাবে গ্রোথ আসবে একটা সংক্ষেপে বলে নিই, যে দেখুন এর আগে যে আমরা যে জিডিপি দেখেছি গ্রোথ, সেই জিডিপি গ্রোথ এসেছে কিন্তু কেবলমাত্র গভর্নমেন্টের ফিসকাল ডেফিসিট থেকে, অর্থাৎ ফিসকাল ডেফিসিট যত বেড়েছে, যত গভর্নমেন্ট কেপেক্স করেছেন, তত কিন্তু জিডিপি মানে বহরে বৃদ্ধি হয়েছে। এখন গভর্নমেন্ট ফিসকাল প্রুডেন্স দেখাবেন না ফিসকাল ডেফিসিটকে অ্যালাউ করে জিডিপি গ্রোথে মন দেবেন, সেটা একটা দেখার। বিশেষ করে গভর্নমেন্টের ঘাড়ে যেহেতু আরেকটা রেসপন্সিবিলিটি চলে আসছে যে কনজামশন লেড ইকোনমির কথাও ভাবা, ফলে যে মানে গভর্নমেন্টকে হয়তো ফিসকাল প্রুডেন্সের বদলে তাদের হয়তো ফিসকাল ডেফিসিট বৃদ্ধি হলেও তাদেরকে অ্যালাউ করতে দিতে হবে। এটা কিন্তু আপাতত মনে হচ্ছে, হবেই এমন কোনো ঘটনা নেই, সেটা কেবলমাত্র বোঝা যাবে বা কেন্দ্রীয় বাজেট আজ থেকে মানে মোটামুটি কয়েকদিন পর, কেন্দ্রীয় বা 1 মাস 1.5 মাস পর কেন্দ্রীয় বাজেট যখন আসবে, তখন আমরা ডেফিনেটলি সেটা বুঝতে পারবো। তবে ইনফরমেশন টেকনোলজি যে সেক্টরটা আজকে যে মুভমেন্টটা দেখিয়েছে, তার পেছনে আরেকটা অন্যতম কারণ কিন্তু আশা। তারা মনে করছেন যেহেতু ইউরোপে যেহেতু রেট কাট হয়েছে, আমেরিকা সামনে ভোট রয়েছে, সুতরাং তাদের কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল ব্যাংক হয়তো একটা রেট কাট করলেও করতে পারে এই বছরের মধ্যে, এবং হয়তো বা তাদের করতে হবে। এই আশা থেকে কিন্তু আজকের ইনফরমেশন টেকনোলজি স্টকসগুলোতেও কিন্তু আমরা একটা দৌড় দেখেছি। যাই হোক, আজকে ওভারঅল গত 3 দিন এইটুকুনি বলা যায় ভালো লাগছে একটি মাত্র কারণে, যে মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। নতুন বিনিয়োগকারী যারা অত্যন্ত একটা রূঢ় দিন দেখেছিলেন 4 তারিখে, যেখানে মার্কেট দারুণ পতন ঘটেছিল, সেখান থেকে তাদের একটা অভিজ্ঞতা হয়েছিল ফার্স্ট টাইম, যারা কোভিডের পরবর্তী ক্ষেত্রে যারা বিনিয়োগ করেছে, তারা একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে, কিন্তু তারা এই স্বস্তিটাও সঙ্গে সঙ্গে তারা পেয়ে গেছেন যে মার্কেট ডেফিনেটলি নামে বটে, কিন্তু মার্কেট ইভেনচুয়ালি অবশ্যই রিকাভার করে যায় সময়ের সঙ্গে সঙ্গে। যাই হোক, আজকের এখানে শেষ করছি। প্রথম একটা ডিসক্লোজার দিয়ে দিই, যে কোম্পানিজগুলো নিয়ে আজকের আলোচনা করেছি, অর্থাৎ 52 হাইকস বলুন বা ম্যাক্সিমাম বলুন বা প্রসেস সি বোর্ডস বলুন, যাই বলুন, তার মধ্যে বেশ কিছু কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে, এবং ভবিষ্যতে যদি আমাদের এই কোম্পানিগুলোতে হোল্ডিং থাকে এবং আমরা যদি বিক্রি করি, তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে বিক্রি করতে পারবো না। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিসক্লেমার হচ্ছে, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, এটা কিন্তু এখানে কোনো শেয়ারের বাই সেল
সাজেশন হয় না, এখানে কোনো রিকমেন্ডেশন বা কোনো অ্যাডভাইস কিন্তু দেওয়া হয় না। এটা কেবলমাত্র ইনভেস্টর অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য, যাতে বাঙালি বিনিয়োগকারীরা এই ধরনের এপিসোড থেকে তারা যদি কিছু শিখতে পারেন এবং নিজেদের জীবনে কাজে লাগতে পারেন, সেটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। আরেকটা কথা যেটা না বললেই নয়, প্লিজ এই এপিসোডটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যান। অনুরোধ করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি মনে হয় এপিসোডটা আপনাদের কাজে লাগবে বা বন্ধু বান্ধবদের কাজে লাগবে বা আত্মীয় স্বজনের কাজে লাগবে, প্লিজ তাদের সঙ্গে শেয়ার করে দেবেন বা নিজেদের গ্রুপে শেয়ার করে দেবেন। আজকের জন্য নমস্কার।